কল্পা থেকে এবার আমরা টাবো যাব। কল্পা থেকে ব্রেকফাস্ট সেরেই বেরিয়েছিলাম। হোটেল থেকে বেরোবার সময় হোটেলের বাঙালি কর্মী দাদাটি রিকের হাতে দিলেন একটি নিটোল আপেল। আবার আসবেন, এক মুখ হাসি নিয়ে অনুরোধ। এমন সুন্দর কল্পা মনে হয় যুগ যুগ থেকে যায় পাহাড়ের কোলে একটা ছোট্ট কুঁড়েতে। কিন্তু শুধুই প্রকৃতির মধ্যে বাঁচার সামর্থ্য কি আমাদের আছে? প্রতিদিনের কত চাহিদা আমাদের। ইন্টারনেট পরিষেবা থেকে কিছু সময়ের জন্য বঞ্চিত হলেই হাঁপিয়ে যাই। সেখানে হাজারো না পাওয়ার রাজ্যে থাকে যারা, তারা যে একান্তই প্রকৃতিরই, আমরা নই। প্রকৃতির রূপে তাই বিমোহিত হয়ে এঁকে বেঁকে চলা শতদ্র নদীকে ছুঁতে ইচ্ছে হয়। পাহাড় কেটে ছাতা মেলে ধরা রাস্তায় মনে হয় বারবার দাঁড়াই, দেখি হাত দিয়ে। কি যে সুন্দর এই রাস্তা, ছবি তুলে আশ মেটে না। তাকিয়েই থাকি, পলক পড়ে না। বেলা বাড়তে থাকে, পৌঁছে যাই খাপ সঙ্গমে। এইখানে শতদ্রু আর স্পিতি নদী মিশেছে। এরপর আমরা স্পিতি নদীর পাশে পাশে যেতে থাকব। এই ন্যাড়া পাহাড়ি সৌন্দর্যে বিভোর আমরা। পাহাড়ের কত যে রং, কালো, লাল, হলুদ। দুই নদীর ওপর ছোট একটা ব্রিজ। ব্রিজের ধারে বসে আছে কিন্নরী মহিলা। আমরা গেলাম একটু নেমে ওদের দোকানে। এখানে এসে সিদ্ধু খাবো ভেবে রেখেছিলাম। দেখি ওখানে ওরা তৈরি করছে সিদ্ধু। ওই আমাদের সেদ্ধ পিঠের মতোই লাগলো। খুব যত্ন করে আমাদের দিলেন। কেমন করে তৈরি করছে তাও দেখালেন। একটু নোনতা খেতে। এই প্রথম অর্গ্যানিক আপেল কিনলাম আমরা ওনার কাছ থেকে। 50 টাকায় 1 কেজি আপেল। কি তার রং, লাল টকটক করছে। আর কিছু শুকনো আপেল কিনলাম 1 প্যাকেট 80 টাকা দিয়ে। দারুণ খেতে ছিল শুকনো আপেলগুলো। আর ওই লাল আপেলগুলো আমরা অনেক পরে খেয়েছিলাম। কিন্তু ওই স্বাদের আপেল আর কোথাও পাইনি। খাপ সঙ্গমে এত অপূর্ব বিশাল পাহাড়ের নিচ দিয়ে ছোট শীর্ণ নদী বয়ে যায় সশব্দে। এই অঞ্চলটিতে যখন তখন ওপর থেকে পাথর পড়তে থাকে। এখান থেকে সোজা নাকোর পথ। পথের সৌন্দর্য অপরিসীম। কিন্তু থামার জন্য অনুরোধ করলেও পবন ভাইয়া পাথর পড়তে পারে বলে যেখানে সেখানে দাঁড়াতে চায় না। পৌঁছলাম নাকো। গ্রামের মধ্য দিয়ে পথ। নাকো লেক দেখার জন্য চলেছি। 12,010 ফুট উচ্চতায় অবস্থিত নাকো লেক। নাকো লেকের চারদিক জুড়ে জুনিপার গাছ। এর স্বচ্ছ নীল জলে জুনিপারের ছায়া, এক স্বপ্নময় পরিবেশ, শান্ত নিস্তব্ধ। কি অপূর্ব সৌন্দর্য! এখানে রয়েছে প্রাচীন মনাস্ট্রি। তার রান্নাঘর দেখে যেন কেমন একটা অনুভূতি আসে। তীব্র হাওয়া, বরফ আর ঠান্ডা থেকে বাঁচার জন্য মাটির বাড়ি, ছাদটাও মাটির। এখন নাকো লেকের চারধারে হোটেলও আছে। একদিন এখানে থাকার খুব ইচ্ছে ছিল আমার, কারণ কল্পা থেকে টাবো অনেকটা পথ ছিল। নাকো থেকে বেরোলাম যখন, তখন সূর্য ছিল মাথার ওপর। এবার আমরা গিউ ভিলেজে যাব। গাড়ি চলতে শুরু করলো। কি নির্জন জনমানবহীন রাস্তা। চারিদিকে বিশাল পাহাড়, সবুজের চিহ্ন মাত্র নেই। আমরা একাই চলেছি। গিউ গ্রামের বড় গেটের মধ্য দিয়ে ঢুকলাম। এখানে প্রবেশের সময় 500 বছরের বেশি এক বৌদ্ধ সন্ন্যাসীর প্রাকৃতিকভাবে সংরক্ষিত মমি দেখবার উত্তেজনা ছিল। মনাস্ট্রির কাছাকাছি আসতেই স্থানীয় মানুষ রসিদ বই হাতে নিয়ে এলো। টিকিট কেটে ঢুকলাম। চারিদিক পাহাড় ঘেরা, তীব্র সূর্য,
তবু ঠান্ডা হাওয়া কাঁপন ধরিয়ে দেয়। একটি ছোট্ট ঘরের ভেতর কাঁচের ঘরের মধ্যে রয়েছেন সাংঘা তেনজিনের মমি। কথিত তিনি বেঁচে থাকা অবস্থায় উপবাসের মাধ্যমে আস্তে আস্তে মমিতে পরিণত হয়েছিলেন। তার মৃত্যু হয়ে যাবার পর দেহটি মাটির ভেতর 3 বছরের জন্য রাখা হয়। 1981 সালে আইটিবিপির জওয়ানরা তাকে খুঁজে পান। 2002 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কার্বন ডেটিং করে দেখেছিলেন 1430 খ্রিস্টাব্দ থেকে কোনো রকম প্রিজারভেটিভ ছাড়া একই রকম আছেন। তার দাঁত, নখ সবই রয়েছে। এরকম প্রাকৃতিক মমি এখনো পর্যন্ত 30টি পাওয়া গেছে। তার বেশিরভাগই জাপানে পাওয়া গেছে। মনাস্ট্রির নির্জনতা ছাড়িয়ে এগোলাম টাবোর উদ্দেশ্যে। 10,800 ফুট উঁচুতে টাবো মনাস্ট্রি, যাকে বলা হয় হিমালয়ের অজন্তা। 996 খ্রিস্টাব্দে তৈরি। টাবো মনাস্ট্রিতে এলাম যখন, তখন প্রায় বিকেল 5টা বাজতে চলেছে। ঠিক 5টাতে বন্ধ হয়ে যাবে। দৌড়াতে দৌড়াতে ঢুকি মোবাইল অফ করে। অন্ধকারের মধ্যে কিছুই দেখতে পাওয়া যায় না। প্রাকৃতিক রং দিয়ে গোটা দেওয়াল জুড়ে অনেক কিছু আঁকা রয়েছে। আর ছিল আমাদেরই মতো দেবতা। আমরা যেরকম দেবতা মাটি দিয়ে তৈরি করি, সেই রকমই মাটির তৈরি 1000 বছরের পুরনো দেবদেবী মূর্তি। কিন্তু এদের সম্পর্কে আমার কিছুই পড়া ছিল না। 1000 বছরের মূর্তিগুলো এখনো এত জীবন্ত। এক অন্ধকার ভুতুড়ে পরিবেশ, বেশ একটা ছমছমে ভাব। দেখা হলো না কিছুই। আমাদের গ্রিনতারা হোমস্টেতে ঘর বুক করা ছিল। পবন ভাইয়া বললেন পরের দিন সকাল 9টায় নিয়ে আসবেন আবার। সোনার ভগবান বুদ্ধকে দেখা হলো না, চারপাশটা ঘোরা হলো না। পরের দিন আসতেই হবে। একটু মন খারাপ নিয়ে গাড়িতে উঠলাম। রিক বলল, হোমস্টেতে গিয়ে এগুলো নিয়ে বলতে হবে তোমায়। ওমা, আমি তো টাবো মনাস্ট্রি বিষয়ে কিছুই জানি না রে, কোথাও কিচ্ছু পড়িও নি। কেমন করে বলবো? তুই বরঞ্চ ওখানে বৌদ্ধ সন্ন্যাসীদের জিজ্ঞেস করে নিস। গ্রিনতারা হোমস্টেতে পৌঁছে আমাদের রুম দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। এত সুন্দর বিশাল রুম, চারদিকে সুন্দর গন্ধ, প্রকৃতই হোমস্টে। কি মিষ্টি দেখতে একটা মেয়ে। মনে হচ্ছিল এই হোমস্টেতে থেকে যাই, আর কোথাও যাব না। পর্দা সরালে সুউচ্চ পাহাড়, কি সুন্দর যে সাজানো, আর কোথাও বেরোতে ইচ্ছেই করলো না। সন্ধেবেলা গাছের আপেল কেটে দিয়ে গেল মেয়েটি। ডিনার ছিল একেবারে সাদামাটা। রাতে ছিল তারা ভরা আকাশ। অপেক্ষায় ছিলাম সকালের। টাবো মনাস্ট্রি ঘুরে দেখতে হবে যে। সকালে ব্রেকফাস্ট সেরেই ছুটলাম টাবো মনাস্ট্রির দেখার জন্য। মাটির তৈরি মনাস্ট্রি, মেঝে কাঠের, কার্পেট পাতা, অন্ধকার। আবার দেখলাম বড় বড় মূর্তি অনেক, নাম পড়ে যাচ্ছিলাম। পর্যটকরা সবাই মুগ্ধ হয়ে দেখছে, কিন্তু তেমন ইতিহাস কারোরই ঠিক জানা নেই। সোনা গলানো রূপ দেখলাম ভগবান বুদ্ধের। মুগ্ধতার রেশ কাটতেই চায় না। কত স্তূপ, কত পাথরের উপর কত কিছু লেখা। আমার দেশেই এমন সম্পদ রয়েছে ভেবে মনটা খুব খুশি খুশি লাগছিল। স্তূপগুলো নতুন রঙে তখন সেজে উঠছে। প্রাচীন এই মনাস্ট্রিতে কত মানুষের যে পায়ের স্পর্শ পড়েছে। রোদে চারদিক চকচক করছে। ফিরে যেতে মন চাইছিল না, কিন্তু আবার নতুন পথে গাড়ি চলতে শুরু করলো। এবার যাব কাজা।